গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিকে ২৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে চলবে আন্তনগর ট্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত। জুলাই আগস্টের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। ২০১৩ সালে সংশোধিত ট্রাইব্যুনালের আইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চালানো গণহত্যার বিচার সম্ভব বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জড়িতদের বিচার করতে আওয়ামী লীগ সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছিল। এই ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ দলটির কয়েকশো শীর্ষ নেতা, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বেশ কয়েকজন ফাঁসির রায় হয়েছে। তাদের ফাঁসিও কার্যকর হয়েছে। ৫০ বছর আগে সংঘটিত অপরাধের বিচারে ট্রাইব্যুনালের এসব রায় নিয়ে ব্যাপক সমালোচনা ছিল দেশ বিদেশে। এসব বিচারের তদন্ত করে ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত দল। কিন্তু জুলাই আগস্টের হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা। বুধবার সকালে সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনায় বিচারের জন্য ইতিমধ্যে কিছু মামলা হয়েছে। আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী দাবি করছেন যে এটাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারের সুযোগ করার আছে কিনা। আমরা সেটা খতিয়ে দেখেছি। তিনি বলেন, ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আছে, সেটা পরে ২০০৯ ও ১৩ সালে সংশোধনী হয়েছে। সেই আইনে আমরা জুলাই গণহত্যা, আগস্টের প্রথম ৫ দিনের গণহত্যাও বোঝাচ্ছি। এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য ইতিমধ্যে ছোটখাটো গবেষণা করেছি। আমরা দেখেছি এই আইনের অধীনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও যারা আদেশ দিয়েছেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি ইনভেস্টিগেশন টিম আছে, প্রসিকিউশন টিম আছে। এগুলোকে আমরা রিঅর্গানাইজ করার চেষ্টা করছি। আদালতটা একটু পরে করব। ইনভেস্টিগেশনে আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা করছি। জাতিসংঘ থেকে বারবার আমাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিচারের সত্যিকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য জাতিসংঘের সর্বাত্মক তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম কাজ করবে। সেটার লক্ষ্যে সব উদ্যোগ গ্রহণ করা হবে। আইন উপদেষ্টা বলেন, ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে মিটিং করার সিদ্ধান্ত হয়েছে, তারিখ চূড়ান্ত হয়নি। সহযোগিতা চাইব। এছাড়া আমাদের উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। আশা করছি দ্রুত এটা শুরু করতে পারব। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিচার করব। হত্যাকাণ্ডে জড়িত বিদায়ী সরকারের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। অর্থ পাচারের দায়ে অভিযুক্তদের বিচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে কোনো অপরাধের বিচার করার ইচ্ছা ও উদ্দেশ্য আমাদের আছে। আমাদের দেশের ব্যাংক ও সম্পদ লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার আপনার টাকা, সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না। জনগণের টাকা যারা নিয়ে গেছেন তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা ও বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু করা দরকার অবশ্যই আমরা তাই করব। আইন উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইনসহ যেসব নিবর্তনমূলক আইন আছে সেগুলো তালিকা করা হচ্ছে। এসব আইন বাতিল অথবা সংশোধন করা হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার না হলে জাতির কাছে আমরা দায়ী থাকব বলে মন্তব্য করেন উপদেষ্টা ড আসিফ নজরুল। সাগর রুনি হত্যার বিচার গতি পাবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, অবশ্যই আপনারা রাজপথে থেকে আমাদের চাপে রাখবেন। এই বিচার না হলে জাতির কাছে আমরা দায়ী থাকব। আমি বিশ্বাস করতে পারি না এমন একটি নির্মম হত্যাকাণ্ড নিয়ে কিভাবে প্রহসন করা হয়। বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতা করতে হয় সেটা আমরা সম্পন্ন করেছি। এরই মধ্যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা নিয়োগ পেয়েছেন। আমরা এমন একজন প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। এখান থেকে আপনারা বুঝে নেবেন আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি। যোগ্যতা ও সততার উপর গুরুত্ব দিয়েছি। বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসেব আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে, জানান এই আইন উপদেষ্টা। তিনি বলেন, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ও ৩ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ কাজে যোগ দিয়েছে। আশা করি আগামী ৩১ আগস্টের মধ্যে সেই সব মামলা প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার মামলা প্রত্যাহার করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা, শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশকে হত্যা মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, আমরা আবরার ফাহাদের কাছে অনেক ঋণী। আমাদের রাজপথের আন্দোলনের প্রেরণা ছিল আবরার ফাহাদ ও ফারদিন নূর পরশ।
তারাসহ গত 15 বছরে যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। আবরার ফাহাদ সহ অন্যদের বিচার কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। আমরা প্রতিটি গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করে যাব। 27 দিন বন্ধ থাকার পর আজ থেকে চলবে আন্তনগর ট্রেন। টানা 27 দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন। ট্রেন চলাচলকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত সোমবার থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। তবে পরাবত এবং জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ থাকবে। এর আগে গত সোমবার মালগাড়ি নিয়ে ট্রেন চলাচল শুরু হয়। পরের 2 দিন যাত্রীবাহী মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলেছে। রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালনা কর্মকর্তা কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো যায়, দেশব্যাপী ছাত্র আন্দোলনের চলাকালে গত 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্তনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটে। জামালপুর এক্সপ্রেসের 6টি কোচের জানালা, জয়ন্তিকা এক্সপ্রেসের 13টি কোচের 58টি জানালা ও 18টি দরজা এবং পরাবত এক্সপ্রেসের 16টি কোচের 141টি জানালা ও 27টি দরজার কাজ ভাঙচুর করা হয়। বর্তমানে রেলগুলো আখাউড়া ও ময়মনসিংহে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেইস স্টেশন এবং পাহাড়তলি শেডে পাঠিয়ে মেরামত করতে হবে, যা সময় সাপেক্ষ ব্যাপার। জামালপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা জামালপুর ভূঁইয়াপুর ঢাকা পথে এবং পারাবত এক্সপ্রেস ঢাকা সিলেট ঢাকা পথে চলাচল করে। এদিকে গতকাল বুধবার ঢাকার প্রধান সড়কগুলোতে যান চলাচল ছিল স্বাভাবিক। গত কয়েকদিনের তুলনায় এদিন সড়কে গাড়ির চাপ ছিল বেশি। আগের 2 দিনের তুলনায় সড়কে ট্রাফিক পুলিশ ও মহানগর পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গতকাল সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। ঢাকার গুলিস্তান, পল্টন, কাকরাইল, শান্তিনগর, রামপুরা, বাড্ডা, নতুন বাজার, নদ্দা, কুড়িল, বনানী, মহাখালী ও ফার্মগেট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে স্বাভাবিক দিনের মতোই সড়কে গাড়ি চলছে।